আলিপুর বোমার মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন শ্রী অরবিন্দের সাথে, এবং রবীন্দ্রনাথ কবিগুরু এটা পরিষ্কারভাবে এতটাই পড়ে প্রভাবিত হয়েছিলেন যে এই বহিরাগত ন্যারেটিভটা এক অর্থে বলা যেতে পারে যে আমাদের সংবিধানের প্রতি এটা অবমাননা। বেশিরভাগ তার লাফালাফি সব দিল্লিতেই হয়। যদি বলা হয় যে যাদবপুরবাসী সেই ধরনের আচরণ চায়, আমার মনে হয় এটা যাদবপুরবাসীকে অপমান করে। পার্লামেন্টে খালি মোদির বিরুদ্ধে চেঁচালেই তো আর পার্লামেন্ট হওয়া হয় না। ঠিক ক্যামেরাটা যখন ঘুরছে তখন আমি মোদিকে গালাগালি করতে আরম্ভ। আমার মনে হয় যে 2024 এর ইলেকশন আমরা ঠিক সেই ট্রেন্ডটাই দেখবো। কিছু মানুষের মনে হয় যে দিল্লি কলকাতা থেকে হারওয়ার্ডের থেকে আরো দূরে, এবং এটা আমি কোনো অ্যারোগেন্সের কথা, ওভার কনফিডেন্সের কথা বলছি না। তারা এক্সপোজড হচ্ছে, তাদের কাছে কোনো প্রশ্নের উত্তর নেই। প্রিয় বন্ধু মিডিয়ার পপুলারিটি গ্রাফ কিভাবে বাড়ছে, জনপ্রিয়তা বাড়ছে, গ্রহণযোগ্যতা বাড়ছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, ঢাকে কাঠি পড়ে গেছে লোকসভা নির্বাচনের, আর সেই উপলক্ষে আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ইন্টারভিউ আপনাদের সামনে নিয়ে আসছি। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি, তিনি যাদবপুরের বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। অনির্বাণ বাবু, প্রিয়বন্ধু মিডিয়াতে অনেক স্বাগত। কেমন আছেন বলুন আগে। ধন্যবাদ, ঠিক আছে। প্রিয়বন্ধু মিডিয়া দেখেন? হ্যাঁ, দেখি, এবং শুধু দেখি না, এবং আমি গত কয়েক মাস ধরে প্রিয়বন্ধু মিডিয়ার পপুলারিটি গ্রাফ কিভাবে বাড়ছে, জনপ্রিয়তা বাড়ছে, গ্রহণযোগ্যতা বাড়ছে, আমি যখন এই দিকটা দেখি, আমার মনে হয় যে আমাদের এই আগামী প্রজন্মের এই মিডিয়া আস্তে আস্তে কিন্তু ইমার্জ করছে আমাদের দেশে। দিস ইজ দ্য নেক্সট জেনারেশন মিডিয়া। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকে কিন্তু আমি ডেভিলস অ্যাডভোকেট বেশ কিছু প্রশ্ন নিয়ে আসবো, যেটা হয়তো আপনার ভোটারদের মনে বা সাধারণ বঙ্গবাসীর মনে জাগছে, সেইগুলোর উত্তরই আপনার কাছ থেকে খোঁজার চেষ্টা করব। আমরা ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে বিভিন্ন ফোরামে তার বক্তব্য রাখতে শুনেছি। অসম্ভব ভালো বাগ্মী মানুষ, রাজনীতির বিভিন্ন অঙ্গনের তিনি রয়েছেন, কিন্তু একটা পরিচয় বোধহয় খুব বেশি মানুষ জানে না, যেটা আমার মনে হয় যে একটু বেশি করে জানা উচিত হচ্ছে। সেটা হচ্ছে যে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে শ্যামাপ্রসাদ না থাকলে আজকে হয়তো আমরা ভারতবাসী হতাম না, বাংলাদেশি কিংবা পাকিস্তানি পরিচয় থাকতো। সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ডক্টর অনির্বাণ গাঙ্গুলির পরিবারেরও একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং ডক্টর অনির্বাণ গাঙ্গুলিরও একটা বেশ ভালো রকম সম্পর্ক রয়েছে। সেই অ্যাঙ্গেলটা দিয়ে যদি আমাদের একটু বলেন, আমাদের খুব ভালো লাগবে। আমার পরিবারের যে সম্পর্ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে, দেখুন, আমি যখন ভাবি যে 3 স্তরে বলা যেতে পারে, একটা অদ্ভুত একটা সম্পর্ক। আমার দিদিমার ঠাকুরদাদা ছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি নির্বাসিতের আত্মকথার লেখক, এবং আলিপুর বোমার মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন শ্রী অরবিন্দের সাথে বারিন ঘোষ, উল্লাসকর, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অরবিন্দ এবং বাকি অন্যান্য যারা ছিলেন। তিনি প্রধান অভিযুক্তদের মধ্যে ছিলেন, এবং মুরারিপুকুর বাগান বাড়ি, যেটা এখন বর্তমানে মানিকতলা এলাকাতে, সেই মুরারিপুকুর বাগান বাড়ি থেকে তিনি অ্যারেস্টেড হয়েছিলেন 1908 সালে। শ্রী অরবিন্দ গ্রে স্ট্রিট থেকে হয়েছিলেন, উনি মুরারিপুকুর থেকে। তারপরে ট্রায়াল হয় 1 বছর। সেই ট্রায়াল আলিপুর বোমার মামলা প্রথম, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, ভারতের ইতিহাসে সেই প্রথম, সেই ম্যাগনিটিউডের একটি পলিটিক্যাল ট্রায়াল হয়, যেখানে প্রথমবার বিদেশি শাসক ব্রিটিশ এম্পায়ারকে তুলে ফেলার যে চক্রান্ত কোট আনকোট, সেটা সেইখানে ফাঁস হলো। তারপরে 12 বছর রূপান্তর হলো। উল্লাসকর, বারিন ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা যারা ফার্স্ট ব্যাচ অফ পলিটিক্যাল প্রিজনার্স টু বি সেন্ট টু দ্য সেলুলার জেল, এবং সেখানে লাইফ ট্রান্সপোর্টেশন। ওনারা যাবার কয়েক মাসের মধ্যে সাভারকরজিও সেলুলার জেলে গেল, এবং সেই 12 বছর তারা সেলুলার জেলে। এবং তারপরে তিনি যখন ছাড়া পেলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি তখন আস্তে আস্তে সবে আসছেন, যুবক সুভাষ আস্তে আস্তে রাজনীতিতে আসছেন। তিনি তখন তাদের সাথে একান্ত ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করলেন স্বাধীনতার
বিভিন্ন পত্রিকা এডিট করা এবং দেশবন্ধুর সাথে খুব ক্লোজলি কাজ করেন, এবং সেই সময় তিনি নির্বাসিতের আত্মকথা লেখেন। প্রথমবার এই ধরনের লেখা সেলুলার জেলকে নিয়ে বেরোলেন, এর আগে কিন্তু বেরোয়নি। উনি প্রথম লিখলেন, তারপরে বারিন ঘোষ লিখলেন, এবং সাভারকরজি যখন তার ফেমাস সেই বিখ্যাত মাই ট্রান্সপোর্টেশন ফর লাইফ লিখলেন, সেখানে তিনি উপেন্দ্রনাথ এবং উল্লাসকরের উল্লেখ করেছেন। এবং রবীন্দ্রনাথ কবিগুরু এটা পরিষ্কারভাবে মানে এতটাই পড়ে প্রভাবিত হয়েছিলেন যে তিনি উপেন্দ্রনাথের সাথে দেখাও করতে চেয়েছিলেন। পরবর্তীকালে আত্মশক্তি সম্পাদনা করা, বিজলির সম্পাদনা করা, বারিন ঘোষের সাথে একেবারে খুব ওতপ্রোতভাবে কাজ করা, অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হুগলির যিনি বিখ্যাত বিপ্লবী ছিলেন, এরা সবাই একটা গ্রুপ যারা আগামী দিনে এই বিপ্লবকে এগিয়ে নিয়ে গেলেন। এবং তিনি বিশেষ করে তার লেখা এই যখন 1922, 23, 24, ঠিক আজ থেকে 100 বছর আগে তার যে লেখাগুলো পত্রিকাতে বেরোতো, তার সম্পাদকীয় যে বেরোতো, অসাধারণ রেলেভেন্স এখনো। তারপরে তিনি পরবর্তীকালে তিনি শ্যামাপ্রসাদের খুব কাছের হলেন, এবং বাংলা ভাগের দাবি যখন শ্যামাপ্রসাদ তুললেন যে পশ্চিমবঙ্গকে, আমাদের একটি পশ্চিমবঙ্গ বলে একটি রাজ্যকে আমাদের সংরক্ষিত করে ভারতের সাথে এক করে রাখতে হবে, সম্পূর্ণ বাংলাকে আমরা, অবিভক্ত বাংলাকে পাকিস্তানে মানে নিয়ে যেতে দিতে পারি না, এটা এই মুভমেন্টটা যখন শ্যামাপ্রসাদ শুরু করলেন, বাংলার বহু মনীষীরা, দিকপালরা যে শ্যামাপ্রসাদকে সমর্থন জানিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবং তিনি পুরো মানে বেঙ্গল পার্টিশন লিগ, সেই মুভমেন্টকে, শ্যামাপ্রসাদকে সম্পূর্ণভাবে ব্যাকআপ দেওয়ার তিনি সেই সময় কাজ করেছিলেন, এবং দৈনিক বসুমতীর তিনি এডিটর ছিলেন। এবং পরবর্তীকালে তিনি হিন্দু মহাসভার প্রভিন্সিয়াল চেয়ারম্যানও হলেন, হিন্দু মহাসভার, বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার তিনি সভাপতিও হলেন। সেই শ্যামাপ্রসাদের সাথে তার একটা খুব ক্লোজ লিঙ্ক, পলিটিক্যাল লিঙ্ক, একসাথে মিলে এই পশ্চিমবঙ্গ গঠন, পশ্চিমবঙ্গের পুরো ন্যারেটিভটাকে পুশ করা, সেইখানে যা যা চ্যালেঞ্জেস সেগুলোকে জনসমক্ষে আনা, মানুষকে বলা যে কেন পশ্চিমবঙ্গ আমাদের দরকার, এই পুরো বিষয়টা তিনি খুব ক্লোজলি কাজ করেছিলেন শ্যামাপ্রসাদের সাথে। এটা যেমন একটা দিক। আমি পন্ডিচেরিতে যে শিক্ষা প্রতিষ্ঠান, শ্রী অরবিন্দের নামাঙ্কিত যে শিক্ষা প্রতিষ্ঠান পন্ডিচেরিতে, আমি খুব কম বয়সে, সেখানে প্রায় 3 বছর বয়সে পন্ডিচেরি গেছিলাম। আমি যেখানে পড়াশোনা করেছি পন্ডিচেরিতে, সেই শিক্ষা প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হলো, সেই কমিটির চেয়ারম্যান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। অর্থাৎ এক অর্থে বলা যেতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন তখন শ্রীমা, যিনি ছিলেন পন্ডিচেরির মাদার বোন, শ্রী অরবিন্দের শিষ্যা এবং আশ্রমের যিনি এক অর্থে প্রতিষ্ঠাতা, শ্রীমা বিশেষ স্নেহধন্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং শ্রীমা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। শ্যামাপ্রসাদ কিন্তু তখন কেন্দ্রীয় মন্ত্রিসভায় না, ইস্তফা দিয়ে দিয়েছিলেন। হি ওয়াজ অ্যাট দ্যাট টাইম আ লিডার উইদাউট আ পার্টি। কিন্তু তার যে আইডেন্টিটি অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, একজন প্রকাণ্ড শিক্ষাবিদ, সেই আইডেন্টিটিকে শ্রীমা সম্মান জানিয়ে তাকে বিশেষ করে আমন্ত্রণ জানিয়েছিলেন সভাপতি আসন গ্রহণ করার জন্য, সেই শ্রী অরবিন্দ মেমোরিয়াল কমিটি। এবং শ্যামাপ্রসাদ এক অর্থে আমার শিক্ষা প্রতিষ্ঠানে মানে তিনি উদ্বোধন করেন, ভিত্তি স্থাপন করেন। তো এইসব একটা লিঙ্ক, মানে তার পরবর্তীকালে আমি শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলাম, অধ্যক্ষ হলাম। না, এই প্রসঙ্গেই তাহলে আমি দ্বিতীয় প্রশ্নটায় আসবো, যেটা আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর একটা অভিযোগ, যেটা আপনার বিরোধী যারা রয়েছেন তারাও তুলছেন, যে আপনি আসলে বহিরাগত। কেননা পন্ডিচেরিতে আপনার পড়াশোনা, চেন্নাইয়ে আপনার উচ্চশিক্ষা, আপনি দিল্লি আপনার কর্মস্থল, আপনার কাজের জন্য, আপনার কাজের প্রসারের জন্য আপনাকে রাশিয়া, স্পেন, ফ্রান্স, জার্মানি, জাপান, বিভিন্ন দেশে ঘন ঘন যাতায়াত করতে হয়। তার মাঝখানে বুড়ি ছোঁয়ার মতো আপনি যাদবপুর থেকে ওই পিএইচডিটা শুধু করেছেন। তাহলে এইরকম একজন বহিরাগত মানুষকে যাদবপুর মেনে নেবে? আমি প্রথমে বলি, এই যে বহিরাগতর যে টার্মিনোলজিটা, আমার মনে হয় এটা একটা সংবিধান আমাদের এই রাইট দিয়েছে যে আমরা দেশের যে কোনো প্রান্তে থাকতে পারি, জীবনযাপন করতে পারি, জীবিকা উপার্জন করতে পারি। এই বহিরাগত ন্যারেটিভটা এক অর্থে বলা যেতে পারে যে আমাদের সংবিধানের প্রতি একটা অবমাননা।
কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি যে আমি দুটো উদাহরণ প্রথমে দেব। শ্রী অরবিন্দ আলটিমেটলি গিয়ে 40 বছর তার জীবনের কাটালেন পন্ডিচেরিতে, এবং সেখানে সেই সময় একটা ভবিষ্যৎবাণী ছিল যে একজন উত্তরযোগী আসবেন এবং তিনি এসে দক্ষিণ ভারতে তার আশ্রম প্রতিষ্ঠা করবেন। এবং অনেক দক্ষিণ ভারতের সেরা সেরা জ্যোতিষীরা, অন্যান্য মনীষীরা তারা এই প্রেডিকশন করেছিলেন একজন উত্তরযোগী আসবে। এবং শ্রী অরবিন্দ তার জীবনের 40টা বছর আশ্রমে পন্ডিচেরিতে কাটালেন। তার আগে 13টা বছর তিনি বরোদা, গুজরাটে কাটিয়েছিলেন। এবং দক্ষিণ ভারতে তিনি যে ধরনের সম্মান, আদর এবং শ্রদ্ধা পেলেন, ঠিক ততাধিক সম্মান, আদর, শ্রদ্ধা তিনি গুজরাটে পেয়েছিলেন। এক। দ্বিতীয় হলো স্বামী বিবেকানন্দ। স্বামীজি যত সম্মান দক্ষিণ ভারতে পেয়েছেন, দাক্ষিণাত্যদের থেকে পেয়েছেন, তিনি হয়তো অন্য জায়গায় তার থেকে একটু কমই হয়তো পেয়ে থাকবেন। এবং তারা তাকে সম্পূর্ণভাবে, একদিকে মহারাজা খেত্রী রাজস্থান, অন্যদিকে তার শিষ্যগণ, তার গুণমুগ্ধ শিষ্য এবং তার গুণমুগ্ধ ফলোয়ার্সরা দক্ষিণ ভারতে, এবং তিনি দক্ষিণ ভারত থেকে এগিয়ে গেলেন। এবং সেই জন্য আমার মনে হয় যে এই বহিরাগত কনসেপ্টটা, এটা মানে সত্যি এই ন্যারেটিভটা আমাদের বিসর্জন দেওয়া উচিত। এবং কথাটা হলো যে শ্রী অরবিন্দ যদি পন্ডিচেরিতে বহিরাগত না হয়, তাহলে অনির্বাণ গাঙ্গুলি শ্রী অরবিন্দ আশ্রমে পড়ে পশ্চিমবঙ্গে কিভাবে বহিরাগত হতে পারে। এবং কর্মক্ষেত্রে যদি দেখেন, প্রণব মুখার্জি তার মতন একজন ব্যক্তিত্ব, সে তার পলিটিক্যাল ক্যারিয়ার বেশিরভাগটাই কেন্দ্রে কাটিয়েছে, তার সবটাই দিল্লিতে শেফট, কিন্তু তিনি তার মতন এ যুগে, এই বর্তমানে একজন বাঙালি জাতীয় স্তরের নেতা, আমাদের মানতে হবে প্রথম ভারতের বাঙালি রাষ্ট্রপতি তো হয়নি। অধীরবাবু এখনো তো দিল্লিতে, তার একটা দায়িত্ব রয়েছে, তিনি এখনো সময় কাটান দিল্লিতে, তাকে সময় কাটাতে হয়। তিনি বহরমপুরও আসেন, কিন্তু দিল্লিতেও বেশিরভাগ তার লাফালাফি সব দিল্লিতেই হয়। আমার একটা দায়িত্ব জাতীয় স্তরে দিল্লিতে। তার আগে আমি উত্তর পূর্ব ভারতে কাজ করেছি, আমি কলকাতায় কাজ করেছি, কলকাতায় পড়াশোনা করেছি, টালিগঞ্জে থেকেছি, এখনো টালিগঞ্জের আমি ভোটার। এবং সেই জন্য আমার মনে হয় যে, এবং বিদেশে তো ঠিক আছে, আপনি বেশ ভালো রিসার্চও করেছেন, আমি সাধারণত এগুলো মানুষ যদি জানে, আমি নিজে ফলো করে বলি না। একাধিক দেশ বিদেশে, একাধিক দেশ ঘুরেছি। এই এপ্রিল মাসেও আমার আমন্ত্রণ ছিল সেন্ট পিটার্সবার্গে, রাশিয়ান ফেডারেশন, রাশিয়ার সরকার থেকে, রাশিয়ান গভর্নমেন্ট থেকে একটা বিশেষ কনফারেন্স, সিভিলাইজেশন এবং স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি, তার উপর আমার একটা বিশেষ সম্বোধন ছিল, কিন্তু আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি এইবারে যেতে পারবো। একটা জিনিস হচ্ছে যে, যেখানে গেছি, আমি যেখানে পড়াশোনা করেছি, যেখানে বড় হয়েছি, বা যেখানে কাজ করেছি, যেখানে ঘুরেছি, বিভিন্ন সারা দেশ বিদেশে, নিজের দেশে, সবটাই কিন্তু হ্যাজ অ্যাডেড অন টু মাই এক্সপিরিয়েন্স, টু মাই ওয়ার্ল্ড ভিউ। এবং আমি মনে করি যে আমরা যদি পাবলিক লাইফে থাকি, আমাদের এই সম্প্রসারণটা খুব দরকার। উই নিড টু এক্সপ্যান্ড আওয়ারসেলভস, উই নিড টু এক্সপ্যান্ড আওয়ার হরাইজন। আমাদের অনেক কিছু বোঝার শক্তি, বোঝার ক্যাপাসিটি আমাদের নিজেদের মধ্যে বাড়াতে হবে। এবং আমার মনে হয় সেই জন্য এই বহিরাগত ন্যারেটিভটা খুব সংকীর্ণ। 3 বছর বয়সে পন্ডিচেরি চলে গেছিলাম, সেই নলিনীকান্ত গুপ্ত এবং নলিনীকান্ত সরকারকে বাংলার মানুষ ভুলেই গেছে, এখন রসরাজ বলা হতে পারে। নলিনীকান্ত সরকারের সেই স্যাটায়ারের গান মানে এক সময় পুরো বাংলাকে নাড়িয়ে দিয়েছিল। নলিনীকান্ত সরকার পন্ডিচেরিতে 40 বছর তার জীবন যাপন করেছিলেন, এবং প্রত্যেক 3 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর কলকাতায় আসতেন। পৃথ্বীন্দ্রনাথ মুখার্জি, যিনি মানে বাঘাযতীনের নাতি, বাঘাযতীনের পুত্র তেজেন্দ্রনাথ মুখার্জি, তিনিও পন্ডিচেরিতে ছিলেন। পন্ডিচেরি আশ্রমে তিনি বসবাস করছিলেন, তার জীবনের প্রায় 50 বছর তিনি সেখানে কাটিয়েছিলেন। তার সান্নিধ্য পাওয়ারও আমার সুযোগ হয়েছিল। সাহানা দেবীকে মানুষ ভুলে গেছে, সেই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, যিনি একেবারে গুরুদেবের হাতে গড়া, দিলীপ কুমার রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নিস, সেই সাহানা দেবীর সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছিল। তো এবার যদি সাহানা দেবী, নলিনীকান্ত সরকার, তেজেন্দ্রনাথ মুখার্জি
এরা যদি বহিরাগত হয়, আমি তো একেবারে নগণ্য, আমি তো মানে এদের সারা জীবন আমি যদি চেষ্টা করিও এদের আমি লেভেলে পৌঁছতে পারবো না। তো সেই জন্য আমি একটু বেশি বলে ফেললাম হয়তো, কিন্তু না ঠিক আছে, কিন্তু এর পরের যে অভিযোগটা সেটা কিন্তু আরো মারাত্মক। সেটা হচ্ছে যে যাদবপুরের প্রার্থী হওয়ার মতো যোগ্যতাই আপনার নেই। কেন, আমি একটু ব্যাখ্যা করছি। আপনি বিভিন্ন ভাষা জানতে পারেন, আপনি বিভিন্ন খেলায় পড়াশোনার পাশাপাশি আপনার জাতীয় রেকর্ড আছে, সেটাও আমরা জানি। আপনি ভারতের শিক্ষা মন্ত্রণালয় বলুন বা ইউনেস্কোর শিক্ষা মন্ত্রকের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, কিন্তু আপনার বেসিক কিছু গুণ নেই। যেমন আপনি সনাতনী হয়ে শিবলিঙ্গ নিয়ে অশালীন কিছু পোস্ট করতে আপনি পারেন না, বা নিজেকে জোর করে সেকুলার সাজাতে গিয়ে বিজাতীয় কোনো ভক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আপনি করতে পারেন না। তাহলে কি সত্যিই যাদবপুরবাসী আপনাকে মেনে নেবে? আপনার প্রতিপক্ষরা তো সেইভাবেই ফেমাস হয়েছেন। তারা ফেমাস হয়েছে মিডিয়ার পর্দায়, কিন্তু যাদবপুরবাসী যদি বলা হয় যে যাদবপুরবাসী সেই ধরনের আচরণ চায়, আমার মনে হয় এটা যাদবপুরবাসীকে অপমান করা। কেন, আপামর জনসাধারণ আমাদের দেশে, এদের যদি আমরা এই পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখি, এই আস্থা এবং শ্রদ্ধার ওপর কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। তাদের জীবন, তাদের জীবিকা, তাদের জীবন যাপনের বড় একটি অংশ আস্থা এবং শ্রদ্ধা দ্বারা চালিত। এবং সেই জন্য যারা এই মিডিয়া কনজামশনের জন্য, মেন স্ট্রিম মিডিয়া কনজামশনের জন্য এই ধরনের আচরণ করেন, মানুষ বোঝে যে তারা নিজেদের নেগেটিভ পপুলারিটিটাকে বাড়ানোর চেষ্টা টিভির পর্দায় থাকার জন্য করার চেষ্টা করছে তারা। এবং তারা কিন্তু মানুষের সাথে ডিসকানেক্টেড, এটা কিন্তু পরিষ্কার বোঝা যায় এই আচরণের জন্য। কেন, আমাদের আপামর জনসাধারণ আমরা সনাতনী, এবং ওই যে বললাম যে শ্রদ্ধা এবং আস্থার উপর আমাদের জীবন, বিভিন্ন উৎসব, বিভিন্ন পুজো, বিভিন্ন ওকেশন দ্বারা কিন্তু চালিত। এর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবন যাপন করি, কিন্তু সেই আস্থা এবং শ্রদ্ধার কেন্দ্রকে সম্পূর্ণভাবে কিন্তু সবাই আগলে রেখেছে। যারা সেখানে আঘাত করে বা যারা ইচ্ছাকৃতভাবে, এরা সবাই ইচ্ছাকৃতভাবে সেখানে আঘাত করে, এবং আঘাতটা তারা করে কেন? তারা ভাবে এই আঘাতটা করে তারা বিজেপিকে আঘাত করবে বা তারা তারা নরেন্দ্র মোদীকে আঘাত করবে, কিন্তু সেটা ঠিক বিজেপিকে, নরেন্দ্র মোদীকে আঘাত করা না, এটা জনসাধারণকে আঘাত করা। এবং আমাদের দেশের মানুষ তো খুব মানে নিজের মধ্যে রেখে দেয় আঘাতটা, তারা নিজের মধ্যে রেখে দেয় আঘাতটা, কোনো কোনো সময় সেই আঘাত প্রকাশ করে, কিন্তু ওই যে একটু ছুলে যায়, কেটে যায়, সেই কাটা দাগটা কিন্তু থাকে। এবং সেই জন্য মানে আমি তাদের তাদের ইয়ার্ডস্টিকে, তাদের মাপদণ্ডতে আমি হয়তো এখানে যোগ্য প্রার্থী নই। কেন, তারা যেটা করে আমি সেটা করি না, করতে পারবো না, কোনোদিন ভাববো না আমি করব, এবং সেটার আমি বিরোধিতা করি, কিন্তু আমি সেটা করব যেটা মানুষ চায়। বুঝলাম, কিন্তু এখানে আর একটা ব্যাপার, একদম আমি এবার ভোটের অঙ্কে চলে আসছি, কেননা অনেক কথা হলো, কিন্তু মেন ব্যাপার তো ভোট, যেটার জন্য আপনি যাদবপুরে দাঁড়িয়েছেন। দেখুন, সোজাসুজি প্রশ্ন করছি, যেটা বহু বাংলার মানুষের প্রশ্ন, সেটা হচ্ছে 2021 সালের যে নির্বাচনটা হয়েছিল, তখনও কিন্তু বিজেপির প্রতি একটা মানুষের সমর্থনের হাওয়া দেখা যাচ্ছিল, এবং এই রাজ্যে পরিবর্তন হতে পারে এরকম একটা জায়গা তৈরি হয়েছিল, কিন্তু যে কাঙ্ক্ষিত ফল ছিল তার অনেকটা পিছনে বিজেপি থেমে গিয়েছিল। কি কারণে আমি সেটার ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে 2024-এও বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি এই রাজ্যে ভয়ঙ্কর রকমের ভালো ফলাফল করতে চলেছে। আবারও যারা বিজেপিকে সমর্থন করবেন বা যারা চান এই রাজ্যে বিজেপি ভালো ফল করুক, তারা আশাহত হবেন না তো? 2021-এর সঙ্গে 2024-এর বেসিক ডিফারেন্সটা কোথায় দেখছেন? আপনি নিজে ময়দানে নেমে গেছেন, সেই জন্য এই প্রশ্নটা করলাম। একটা জিনিস মনে রাখতে হবে যে 2021-এ, যে আপনি জিজ্ঞেস করলেন, 2021-এ আমাদের ফলাফল 3 থেকে 77, একটা কোয়ান্টাম লিপ। হ্যাঁ, নিশ্চয়ই আমরা প্রত্যেকটা ইলেকশন লড়ি সেখানে জেতার জন্য লড়ি, এবং আমরা বিশেষ করে বিধানসভা ইলেকশন 2021-এ আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করব এবং আমরা জিতব, এবং সেই অ্যাটিটিউড নিয়ে, সেই স্পিরিট নিয়ে এই ইলেকশন লড়া হয়েছিল, এবং সেটা আমার মনে হয় লেজিটিমেট। প্রত্যেক দলের নিজের অ্যাটিটিউড, নিজের স্পিরিট, নিজের অ্যাসপিরেশন থাকবে। আমাদের অ্যাসপিরেশন ছিল যে আমরা সরকার গড়ব,
এবং 2016-তে 3 সিট থেকে 77টা সিট আসা, এটা যেমন কোয়ান্টাম লিপ ভোট পার্সেন্টেজে। এবং প্রথমবার কংগ্রেস এবং সিপিএম শূন্য বিধানসভা, প্রথমবার। সেই জন্য যতই মানে টিআরপির যতই চাপ থাক, টিআরপি যতই ওরা বাড়াতে চাইছে, সেটা তো ট্রান্সলেট হলো না বিধানসভায় সিটে। এবং প্রথমবার ভারতীয় জনতা পার্টির ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল হিসেবে উঠে। আমার মনে হয় এইভাবে যদি আমরা দেখি, ইট ওয়াজ এ সাকসেস। এবং ওটা একটা, ইট ওয়াজ নট অনলি এ সাকসেস ইলেকটরালি, ইট ওয়াজ এ মেজর প্রোগ্রেস। মানে আমরা অনেকটা এগিয়ে গেলাম। এবং প্রধান বিরোধী দল অর্থাৎ উই আর দ্য গভর্নমেন্ট ইন ওয়েটিং। আগামী দিনে প্রধান বিরোধী দল থেকে আমরাই সরকার গঠন করব, এই বিশ্বাসও আমাদের রয়েছে। 2021-এর যদি আমরা এই প্রেক্ষাপটটা দেখি এবং তার আগে যদি 2019 দেখি, 2019-এও আপনি দেখবেন যে তার আগে আমাদের দুজন এমপি ছিল, দার্জিলিং এবং আসানসোল। 2014-তে দুটো এমপি হয়েছে। সেই 2014 থেকে 2019-এ 18টা। এবং আরামবাগও আমি ধরবো, আরামবাগটা খুব কম মার্জিনে হারা হয়েছিল, এবারে এটা হবে আরামবাগ। এবং যেহেতু আরামবাগে তৃণমূল কংগ্রেসের এমপি কে রিপিট করা হয়নি, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কেন রিপিট করা হয়নি, একদম বিলো পার পারফরমেন্স। পার্লামেন্টে খালি মোদির বিরুদ্ধে চেঁচালেই তো আর পার্লামেন্ট হয় না। ঠিক ক্যামেরাটা যখন ঘুরছে তখন আমি মোদিকে গালাগালি করতে আরম্ভ করলাম। এই আরামবাগ আর শ্রীরামপুরের একটা, মানে এটা একটা আরামবাগ কম্বিনেশন, হ্যাঁ একদম কম্বিনেশন পুরো। যে ক্যামেরাটা ঘুরছে আমরা এদের জগদীপ ধনকর না হলে নরেন্দ্র মোদীকে মিমিক করছি, গালাগালি করছি, ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। আমি বলছি যে সেখানেও একটা কোয়ান্টাম লিপ হয়েছিল সিটে। সেজন্য আমরা যদি দেখি যদি 2014 থেকে প্রত্যেকবার একটা ইনক্রিমেন্টাল ইনক্রিজ হয়েছে, বেড়েছে ভারতীয় জনতা পার্টি, ভোট শেয়ার বেড়েছে, সিট বেড়েছে এবং জনসমর্থন বেড়েছে। আমার মনে হয়, আমি খুব এটাতে আই এম কনভিন্সড 2024-এ ব্যতিক্রম হবে। 2024-এও সিট বাড়বে, ভোট শেয়ার বাড়বে, জনসমর্থন বাড়বে। কারণ এখানে একটা কথা হচ্ছে যে মানুষ এই ইলেকশন, 2024-এর ইলেকশন হচ্ছে নরেন্দ্র মোদীর ইলেকশন। এবং তিনি তার গত 10 বছরে তার গ্রহণযোগ্যতা, তার পারফরমেন্স, তার প্রতিশ্রুতি এবং সেটাকে বাস্তবায়িত করার যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু কোথাও কোনো খামতি নেই। এবং তিনি দেশকে যেভাবে বিশ্বপটলে দেশকে প্রতিষ্ঠিত করেছে, যেভাবে বিদেশের সাথে, বিদেশি শক্তিদের সাথে আমাদের যে রিলেশন যেভাবে বেড়েছে, আবার দেশের মধ্যে একেবারে দৈনন্দিন প্রতিনিয়তর যে সংকটগুলো, যে কষ্টগুলো মানুষের কাছে এতদিন অবহেলিত ছিল, যেগুলো অ্যাড্রেস করা হয়নি, সেগুলোকে তিনি অ্যাড্রেস করছেন। জল থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, সেলফ রিলায়েন্সের যে প্রকল্প সেইগুলো থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, কোনোটাই কিন্তু নেগলেক্টেড হয়নি। ইনফ্রাস্ট্রাকচার কোনোটাই নেগলেক্টেড হয়নি। এবং পশ্চিমবঙ্গের খাতে যদি দেখা যায়, বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে, শুধু করা হয়নি, কাজও শুরু হয়ে গেছে। আমার মনে হয় যে 2024-এর ইলেকশন আমরা ঠিক সেই ট্রেন্ডটাই দেখব, ইনক্রিজ অফ সিট, ইনক্রিজ অফ ভোট পার্সেন্টেজ। ইনক্রিজ অফ সিট, ইনক্রিজ অফ ভোট পার্সেন্টেজ হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যাদবপুর, দেখুন, যে কোনো প্রার্থী নির্বাচনে নামে জেতার জন্য, আমি সেই প্রসঙ্গে বলবো না, আপনি অবশ্যই আশাবাদী হবেন, কিন্তু আমি একদম বাস্তবটা তুলে ধরছি। যাদবপুরে কি পদ্ম ফোটা সম্ভব? কেন বলছি? আপনার দলে খুব ভালো টিপ করে অধ্যাপিকাকে মারা, জগ ছুঁড়ে মারা কোনো আরাবুল ইসলাম নেই। এখানকার যে 7 জন বিধায়ক রয়েছেন, 7 জন বিধায়কই কিন্তু বিরোধী দলের, 1 জন আইএসএফ, 6 জন হচ্ছেন তৃণমূল কংগ্রেস। এবং সেখানে অলরেডি আমরা বিধায়কদের নিদান পাচ্ছি, প্রত্যেকটা বুথে লিড দিতে হবে এবং সেই জন্য কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যা খেলা হওয়ার হয়ে যাবে। এবং যাদবপুরের যদি চরিত্র দেখি, যাদবপুর মানেই আমরা ভাবি যাদবপুর ইউনিভার্সিটি, মানে কিন্তু যাদবপুর লোকসভা তো শুধু যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে নয়, এটা একটা ব্যাপকতা রয়েছে। 4টি বিধানসভা রয়েছে, যেটা গ্রাম আর শহরের মিশ্রণ: বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ।
দুটি বিধানসভা রয়েছে একদম নিখাত শহুরে, যাদবপুর আর টালিগঞ্জ, আর একটা বিধানসভা রয়েছে একদম গ্রাম, ভাঙড়। এই ভাঙড়ই বুথের পর বুথ বিরোধীরা শূন্য, কোনো বিরোধীদের খুঁজে পাওয়া যায় না। দুপুরবেলায় কেউ একটা লুচি মাংস খেতে খেতে বলে ও সব ভোট তৃণমূলের হয়ে গেছে। তো এই জায়গা থেকে গতবারও 3 লাখ ভোটের কাছাকাছি ব্যবধানে আপনারা হেরেছিলেন। যাদবপুর নিয়ে কিভাবে আশাবাদী হচ্ছেন? যাদবপুরের এই যে পুরো টপোগ্রাফিটা, এর যে কমপ্লেক্সনটা, এটা খুব যেটা আপনি খুব সুন্দরভাবে বললেন, দ্যাট ইজ এ ফ্যাক্ট। এবং মনে হয় যে খুব কম এরকম কনস্টিটুয়েন্সি আছে যেখানে একদিকে এতটা আরবানাইজেশন, অন্যদিকে যেটা যেগুলোকে বলে রুরালস আর কি, একটু রুরাল একটু আরবান হচ্ছে। এখানে যেটা মেইন ইস্যু, যেটা গত 15 বছর ধরে আমরা দেখছি, এবং আমার এক এক সময় মনে হয় যে দেখুন, হার্ভার্ডের একজন অধ্যাপক, তাকে মানুষ বহিরাগত বললো না, ঠিক আছে, সে অন্য ব্যাপার, সেটা উনি 6 মাস হার্ভার্ডে চলে যেতেন, আবার 3 মাস এখানে একটু আসতেন, আবার হার্ভার্ডে চলে যেতেন। কিছু মানুষের মনে হয় যে দিল্লি কলকাতা থেকে হার্ভার্ডের থেকে আরো দূরে। আমি তো অন্তত হার্ভার্ড দেখিনি কোনোদিন, কিন্তু ভাবা যায় যে এই ধরনের ভদ্রলোক এখানে জিতলেন এবং তারপর পুরো বিষয়টা, পুরো হ্যান্ডলিং অফ দ্য কনস্টিটুয়েন্সিটা একজন আরাবুলের হাতে ছেড়ে দিল। যাদবপুরে যেটা মেইন ইস্যু, যাদবপুর লোকসভার মেইন ইস্যুটা হচ্ছে যে গত 15 বছর যাদবপুর থেকে এমন এমন মানুষ জিতেছেন যারা কিন্তু কোনো দিন এসে তারপরে, জেতার পরে তারা কোনোদিন এসে কিন্তু যাদবপুরের মানুষের পাশে দাঁড়ায়নি, তাদের সাথে থাকেনি, সংকটের সময় তাদের খোঁজ নেয়নি। তারা পুরো তাদের নিজেদের দায়িত্বটাকে আউটসোর্স করে দিয়েছিল এইসব এলিমেন্টস থেকে। ও আপনি একটা ইঙ্গিতে বললেন, হ্যাঁ, সেই একজন একটা বিধানসভার একজন এমএলএ, তিনি নাকি 15 দিন আগেই ভোটটা করিয়ে নেবেন, এইরকম প্রকাশ্যে বলেছেন। আমরা ইলেকশন কমিশনের দ্বারস্থ হচ্ছি, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একজন নির্বাচিত প্রতিনিধি এই কথা বলছেন প্রকাশ্যে দাঁড়িয়ে যে আমরা 15 দিন আগে ভোট শেষ করব। অর্থাৎ গত 15 বছর যাদবপুরের মানুষ তাদের নিজেদের মতটা প্রকাশ করতে পেরেছেন কিনা, এটার উপরেই একটি সন্দেহ, প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। যে যারা তাদের হয়ে, তাদের যাদের জন্য তারা ভোট দিলেন, তারা নিজেদের কমিটমেন্টটাকে ঠিক করতে পারলেন না। whether they are professionals, তারা নিজেদের প্রফেশনাল কমিটমেন্ট ফলো করতে চায়, কিংবা তারা নির্বাচিত প্রতিনিধি হয়ে তাদের দায়িত্ব, তাদের ম্যান্ডেটের দায়িত্ব তারা পূর্ণ করতে চায়। তো একজন গান নিয়ে মেতে রইলেন, আর একজন হার্ভার্ড থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি তো করতেনই না। ডেলি প্যাসেঞ্জারি করলে তাও বুঝতাম, প্রধানমন্ত্রী এখানে প্রচার করতে আসেন, তাকে বলা হয় ডেলি প্যাসেঞ্জারি করছেন। অর্থাৎ কিন্তু হার্ভার্ড থেকে যিনি যাদবপুরে জিতে হার্ভার্ড থেকে আসা যাওয়া করছেন, তার জন্য সবটা ঠিক আছে, 7 খুন মাফ। আরেকজন কোভিড এর সময় টিকটক ভিডিও করলেন, একবার পার্লামেন্টের সেশনে তাকে দেখাও গেল না, কোনো প্রশ্ন তিনি ওঠালেন না পার্লামেন্টে। তার এমপিলাইড রেকর্ড, তার প্রিডিসিসরের দুজন তার আগে যিনি তাদের ছিলেন, তাদের এমপিলাইড রেকর্ড, তার নিজের এমপিলাইড রেকর্ড দেখলেই বোঝা যাবে। তো যাদবপুরের ক্রাইসিসটা হচ্ছে এই, যাদবপুরের ক্রাইসিস হচ্ছে এই যে গত 15 বছর ইট হ্যাজ বিন আ ওয়েস্টেড অপরচুনিটি। এই কেন্দ্র, তার একটা প্রেস্টিজ, তার একটা ইতিহাস। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল, যার অফিস এখনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে রয়েছে, এরা হচ্ছে, দে আর দি অফশুটস অফ দি ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট। এই যাদবপুরে অমলেন্দু দের মতন অধ্যাপকরা পড়িয়েছেন, অম্লান দত্তকে এই যাদবপুরে শুনেছি, ত্রিগুণা সেন এই যাদবপুরের ভাইস চ্যান্সেলর ছিলেন, শ্যামল সান্যালের মতন একজন অধ্যাপক ভাইস চ্যান্সেলর ছিলেন। আমি বলছি এই যে যাদবপুরের যে একটা প্রেস্টিজ, টালিগঞ্জের একটা যে সিনের ইতিহাস, এই মানে আমি বলতে চাইছি যে কেন কোনো সাংসদ ভাবলো না যে এটাকে একটা স্মার্ট কনস্টিটুয়েন্সি বানানো যেতে পারে। যাদবপুরে আরো যতই সংঘাত থাক, আমরা আরো বেশি কেন্দ্রীয় প্রকল্প এখানে পুশ করব। যাদবপুরে কোনো একটা এইমস কেন হবে না? এই প্রান্তে বিস্তীর্ণ এলাকা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন ধরে এইমস কল্যাণীতে আছে, কিন্তু দক্ষিণ প্রান্তে একটা এইমস বা এইমস এর মতন এইরকম একটা মাল্টি স্পেশালিটি পুরো কেন্দ্রের সাহায্যে হবে না কেন?
চিত্তরঞ্জন ক্যান্সার ন্যাশনাল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস কেন্দ্র তৈরি করে দিয়েছি, এবং দেশবন্ধুর জন্মশতাব্দীর বর্ষে সেটা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে। এইরকম চিন্তা ভাবনা আমরা কোনো এমপির দ্বারা গত 15 বছর আমরা দেখি। সেজন্য প্রশ্নটা হলো যে যাদবপুর কি চায়, যাদবপুরের মানুষ কি চায়, তারা কি 15 বছরের রেকর্ডটা দেখে, এবং তারা কি চাইবে না যে নরেন্দ্র মোদীর টিমের সাথে যাদবপুর কেন্দ্রকে জুড়ে দেওয়া, যাতে আরো বেশি করে কাজ হতে পারে, আরো বেশি করে এখানে বিনিয়োগ হোক, প্রজেক্টস আর আসুক। এই জায়গাটা আপনাকে একটু আমি কন্ট্রাডিক্ট করছি। আমি বুঝলাম যে যারা সাংসদ ছিলেন গত 15 বছর ধরে কাজ করেনি, কিন্তু তারা যদি কাজ নাও করে থাকেন, তারা পদ্মফুলকে কেন বেছে নেবে, আপনাকে কেন বেছে নেবে? কেন প্রশ্নটা করছি, দেখুন যাদবপুর মানেই একটা কোথাও গিয়ে বাম ঐতিহ্য আছে। যাদবপুর থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রার্থী হতেন, বা যাদবপুর কথাটা শুনলেই কোথাও একটা বাম দুর্গ এই শব্দটা চলে আসে। তো সেই জায়গা থেকে তো বামেদেরও ভোট দিতে পারে, তারাও একজন ভালো তরুণ প্রার্থী দিয়েছেন। আপনাকেই হঠাৎ কেন ভোট দেবে, আপনাকেই কেন বেছে নেবে? দেখুন, আমার কথাটা হলো এই যে কেন্দ্রে আমরা ক্ষমতায় রয়েছি, বামেরা এই রাজ্যেও ক্ষমতায় আসবে না আগামী দিনে। কেন্দ্রে তো তারা মোটামুটি এখন পাট মিটে গেছে আর কি। এবং সেই জন্যই বলছি যে ভোটটা কেন নষ্ট করবেন। আমার কথা হলো যে প্রথমত আমাদের বামেদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল ফাইট আজকে নয়, চলে আসছে। এবং এক সময় ছিল যে বামেদের নেতারা যারা ছিলেন, এক সময় তাদের সাথে কথাবার্তা বলা যেত, এখন এরা কথাবার্তা বলে না আমাদের সাথে। মানে ওরা ভাবে যে আমরা আনটাচেবল। আমার নিজের যেমন মনে পড়ে প্রশান্ত সুর মহাশয়, খুব ভালো সম্পর্ক ছিল তার সাথে। ক্ষিতি গোস্বামী, ক্ষিতিদার সাথে অসাধারণ ভালো সম্পর্ক ছিল, খুব স্নেহ করতেন। তখন আমার মনে হয় যে আমার বিরোধে যিনি দাঁড়িয়েছেন তিনি হয়তো খুব ছোট ছিলেন, স্কুল টুল যেতেন না। এরকম মানে ক্ষিতিদার সাথে একটা খুব ভালো আমার সম্পর্ক ছিল। অশোক ঘোষ ফরওয়ার্ড ব্লকে সবসময় জড়িয়ে ধরতেন এবং খুব মানে স্নেহ করে কথাবার্তা বলতেন। সেই জেনারেশনের এক বামপন্থী একটা স্তর নেতাদের একটি ছিল। আমার কথা হচ্ছে যে আমরাই ক্ষমতায় আসবো 2024-এ, সেটা সুনিশ্চিত। এবং এটা আমি কোনো অ্যারোগেন্সের কথা, ওভার কনফিডেন্সের কথা বলছি না। এটা মানুষের রিয়াকশন, মানুষ যেটা চায় সেটাই প্রতিফলিত হচ্ছে। আগামী দিনেও আমরা কেন্দ্রে ক্ষমতায় থাকবো। যাদবপুরে বামপন্থীদের জিতিয়ে বা যাদবপুরে বামপন্থীদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে তারা কাজের কাজ কিচ্ছু করতে পারবে। আমরা করতে পারবো কেন? এই রাজ্যে আগামী দিনে আমরাই ক্ষমতায় আসবো। সেজন্য কথা বলার আমার কথাটা হচ্ছে যে তাদেরকে বলবো যে আপনারা নিজেদের ভোটটা নষ্ট করবেন না। কি ধরনের পশ্চিমবঙ্গ আমরা চাই? আমরা তো সন্দেশখালী চাই না, আনাচে কানাচে সন্দেশখালী আমরা চাই না। আমরা পশ্চিমবঙ্গে এই ধরনের দুর্নীতি, মিড ডে মিল থেকে শুরু করে রিক্রুটমেন্ট স্ক্যাম পর্যন্ত, আমরা তো এই ধরনের পশ্চিমবঙ্গ চাই না। আমরা কি ধরনের পশ্চিমবঙ্গ চাই, এবং তার জন্য আমাদের আগে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে। আপনি এই কথাটা বললেন, তাহলে এই প্রসঙ্গে যাই। কেন এই প্রশ্নটা আপনাকে করছি, হয়তো এটা যাদবপুর কেন্দ্রিক নয়, কিন্তু একটা কাহাবাত বলুন, বা আমরা যারা এই একটু রাজনীতি চর্চা করি তারা জানি, আপনি কেন্দ্রের দুজন মানুষের খুব ঘনিষ্ঠ বলে সকলেই জানে। সেটা হচ্ছে একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেই জায়গা থেকেই প্রশ্নটাই আমি আসছি। এই রাজ্যে একটা চলতি ধারণা আছে যে এই রাজ্যের সমস্ত দুর্নীতির পিছনে, সমস্ত অন্যায়ের পিছনে দুজন প্রচণ্ড রকমের দুর্বৃত্তশালী ব্যক্তি রয়েছেন, এবং তারা বাইরে প্রকাশ্যে 10 পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না বলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই ঘুরে বেড়ানোটা সম্পূর্ণরূপে এই মোদি এবং শাহের সঙ্গে সেটিংয়ের জন্য। তারা চাইছেন না বলেই এরা এখনো বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং বাংলা জ্বলছে। তাহলে যদি এরকমই সেটিং থাকে, বিজেপিকে বিশ্বাস করবে মানুষ, ভোট দেবে? এটা খুব, আমি যাকে বলি ইট ইজ এ লেজি আর্গুমেন্ট। এবং এটা কি হয়, যখন কোনো তথ্য বা কোনো আর্গুমেন্ট পাওয়া যায় না, তখন ওই মানে একটা ছুড়ে দেওয়ার মতো এই সেটিং আছে। এখানে আপনি দেখবেন এক হলো যে প্রত্যেকটা মামলা, দুর্নীতির যে তদন্ত হচ্ছে, এগুলো কোর্ট মনিটর তদন্ত, কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, এবং এজেন্সি কোর্ট দ্বারা মনিটর তদন্তটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আপনিও জানেন, আপনি যেহেতু অনেক তথ্য ঘাটেন এবং অনেক নিজেও ইনভেস্টিগেশন করেন,
রিসার্চ করেন, গবেষণা করেন, যে পিএমএল এর কেসগুলো এবং এই ধরনের দুর্নীতির কেসগুলো এর শাখা প্রশাখা কানেক্ট করতে করতে কিন্তু অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগে, অনেক এভিডেন্স জোগাড় করতে হয়। সেই এভিডেন্স জোগাড় করার পদ্ধতিটা খুব, কিন্তু কি যাকে বলে, খুব মাইনিউটলি করতে হয়, খুব পেইনস্টেকিং, কোনোটাই রাতারাতি হয়। তো কিছু সংখ্যক আছে যারা চান যে রাতারাতি সবটা হয়ে যায়, সেটা হতে পারে না। এজেন্সির একটা পদ্ধতি আছে, আমরা একটা ফেডারেল কনস্টিটিউশনাল স্ট্রাকচারের মধ্যে এজেন্সি কাজ করে, পলিটিক্যাল পার্টিসদের কাজ করতে হয়, প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা অঙ্গকে তার একটা নিয়ম, তার একটা স্ট্রাকচার, তার মধ্যে কাজ করতে হয়। এবং আমরা এর ফল বিভিন্ন জায়গায় যে ইনভেস্টিগেশন হচ্ছে, ধরুন এই যে 100 কোটি টাকার যে অরবিন্দ কেজরিওয়ালের যে পুরো, আলটিমেটলি তার একটা অ্যাকশন একটা ধাপ দিয়ে পৌঁছেছে। এবং অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রথম অভিযোগ কিন্তু কংগ্রেসের অজয় মাকান এনেছিল, যে তিনি 100 কোটি টাকা এই লিকার লাইসেন্স দিয়ে এদিক ওদিক করে 100 কোটি টাকা তার দল অর্জন করেছে। এটা কংগ্রেসের অজয় মাকান প্রথমে বলেছিল। না না, এইখানেই প্রশ্নটা উঠছে যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়ে যেতে পারেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে যেতে পারেন, এই রাজ্যে কি আছে যে কেউ গ্রেপ্তার হয় না? চুনোপুটি হচ্ছে, বাকি কিছু হচ্ছে না। এই রাজ্যে দেখুন কি না, আমার মনে হয় যে এই গ্রেপ্তার হওয়াটা, এটা সবাই খুব পলিটিক্যাল চোখে দেখে। আমি পলিটিক্যাল চোখে দেখছি না। আমি বলছি যে নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মানুষের টাকা যারা নয়ছয় করেছে, দে উইল বি ব্রট টু বুক, দে উইল বি ব্রট টু দ্য ডক, এবং সেটা সেই পদ্ধতি অবলম্বন করে একদিকে কোর্ট, একদিকে এজেন্সি, তারা তাদের কাজ করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এই রাজ্যে আপনি ভেবে দেখুন, অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যে মন্ত্রীরা, এই পার্টির বিভিন্ন রাঘব বোয়ালরা, তারা আস্তে আস্তে ধরা পড়ছে, তারা এক্সপোজড হচ্ছে, তাদের কাছে কোনো প্রশ্নের উত্তর নেই। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, তারা বলে উচ্চ নেতৃত্ব সব জানে, বিডি সব জানে। তো এইটা ইনভেস্টিগেশন করতে করতে আগামী দিনে কে কতটা জানে, কি জানে, সেটাও মানে তারও রহস্য উদ্ঘাটন হবে, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। যারা বলে যে মোদি এবং বিবির সেটিং আছে, তারা বিবিকে কতটা চেনে বা পিসিকে কতটা চেনেন আমি জানি না, আমি সে বিষয়ে মন্তব্য করবো না। মোদিকে তারা চেনে, সেই জন্য কথাটা বলছে। আমার একদম শেষ প্রশ্ন, দেখুন যাদবপুর মানেই কিন্তু একটা বেশ ঐতিহ্যময় কেন্দ্র, আমরা সবসময় দেখে এসেছি, কেননা এখানে একসময় ইন্দ্রজিৎ গুপ্ত বলুন, সোমনাথ চট্টোপাধ্যায় বলুন, মালিনী ভট্টাচার্যের মতো সাংসদ পেয়েছেন। তো সেই জায়গায় কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে এখানে ডিগ্রেডেশন হয়েছে, এবং যাদবপুর তার পুরনো যে ঐতিহ্য সেটা কি আবার ফেরত পাবে 4ই জুনের পর? সত্যিই কি এখানে একজন আবার শিক্ষাবিদ দিল্লি যাবে যাদবপুর থেকে? কতখানি আপনি হাওয়াটা বুঝছেন, যেহেতু আপনি ময়দানে আছেন? মানুষের সাড়া কেমন পাচ্ছেন? মানুষের সাড়া খুব ভালো পাচ্ছি, এবং হাওয়াটা মানুষ স্বতঃস্ফূর্ত, মানে এই সাড়া হচ্ছে স্বতঃস্ফূর্ত, এবং মানুষ যেভাবে এগিয়ে আসছে, যেভাবে কথা বলছেন বিভিন্ন প্রান্তে, সে শহরে প্রান্তে হোক, টালিগঞ্জ যাদবপুরে হোক, এবং ভাঙড়েও হোক, যেভাবে মানুষ এগিয়ে আসছে, যেভাবে কথা বলছে, যেভাবে তারা রিয়াক্ট করছে, আমি খুব আশাবাদী। এবং হ্যাঁ, আমাদের কাছে তন্ত্র নেই, আমাদের কাছে সিস্টেম নেই, এখানে তারা দখল করে বসে আছে, তারা ল্যাম্পপোস্ট দখল থেকে দেয়াল দখল সবটাই করছে, কিন্তু মানুষের সাড়া তা সত্ত্বেও আমি পাচ্ছি, এবং আমি খুব আশাবাদী। এবং সেই জন্য বলছি যে একবার একটা সুযোগ ভারতীয় জনতা পার্টিকে মানুষ, একবার, এখানে গত কয়েক দশক ধরে বিভিন্ন দলকে তারা সুযোগ দিয়েছেন, এবং একটা দলকে গত 15 বছর ধরে তারা সুযোগ দিচ্ছে। একবারের জন্য ভারতীয় জনতা পার্টিকে তারা সুযোগ দিন, আমি গ্যারান্টি বলতে পারি যে তারা নিরাশ হবে। অসংখ্য ধন্যবাদ অনির্বাণ বাবু, আপনার এই ব্যস্ত শিডিউল থেকে এতখানি সময় দেওয়ার জন্য। অনেক শুভকামনা রইল। 4ই জুনের পর অবশ্যই দেখা হবে আবার।